ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি মেজরে পড়াশোনা করছো, তোমাদের যে DS-17 পেপারটি রয়েছে হিস্টোগ্রাফি, এবং তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটিতে 7 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে মেজর 11 এবং 12 পেপারটি রয়েছে, এবং পাশাপাশি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে 7 সেমিস্টার হিস্ট্রি মেজরে পড়াশোনা করছো, তোমাদের যে মেজর 14 পেপারটি রয়েছে হিস্টোগ্রাফি, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, আর্নল্ড টয়েনবি। আর্নল্ড টয়েনবি কিভাবে সভ্যতার ইতিহাস ব্যাখ্যা করেছেন, অর্থাৎ আর্নল্ড টয়েনবির ইতিহাস দর্শন কি, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 10 বা 15 বা 20 নম্বরের যে ব্রড কোশ্চেনের অ্যান্সার সেটি তুলে ধরবো তোমাদের সামনে। দেখো একবার প্রশ্নটা কি রয়েছে আমরা একবার একটু বোর্ডে দেখে নিই। দেখো, আর্নল্ড টয়েনবির সভ্যতার ইতিহাস। তা আর্নল্ড টয়েনবির পুরো নাম আর্নল্ড জোসেফ টয়েনবি। তিনি 1899 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং 1975 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তিনি ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিল ওল এবং কিংস কলেজে তিনি শিক্ষকতা করেন এবং এই কলেজ থেকেই তিনি পড়াশুনো করেছিলেন। পরবর্তীকালে এই কিংস কলেজে তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত হন এবং 1 বছর ইংল্যান্ডের যে প্রত্নতত্ত্ব বিভাগ, সেই বিভাগে তিনি অধ্যয়ন করেন। ইংল্যান্ডের যে বিদেশ দপ্তর তার ডাইরেক্টর ছিলেন। 1919 সালে ফ্রান্সে যে প্যারিস সম্মেলন হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর, সেই সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি দলেও ছিলেন এই আর্নল্ড জোসেফ টয়েনবি। তিনি ইংল্যান্ডে সভ্যতা নিয়ে যেমন গবেষণা করেছেন, পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্ত সভ্যতার জন্ম হয়েছে তা নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। তিনি মোট 5টি গ্রন্থ লিখেছেন। গ্রন্থগুলো একবার একটু দেখে নাও। এ স্টাডি অফ হিস্ট্রি, গ্রিক হিস্টোরিক্যাল থট, সিভিলাইজেশন অন ট্রায়াল, দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়েস্ট এবং হেলেনিজম, দ্য হিস্ট্রি অফ সিভিলাইজেশন। এর মধ্যে 2টি গ্রন্থ, 3 নম্বর গ্রন্থটি রয়েছে সিভিলাইজেশন, সভ্যতার উপরে, এবং 5 নম্বর গ্রন্থ যেটা হেলেনীয় সভ্যতা, দ্য হিস্ট্রি অফ সিভিলাইজেশন। এই 3 এবং 5 নম্বর গ্রন্থটি তিনি লিখেছেন সভ্যতার ইতিহাসের উপরে। তিনি একমাত্র ব্যক্তি যিনি সভ্যতার জন্ম, মৃত্যু, বিস্তার এবং তার ধ্বংস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার মতে সমগ্র বিশ্বে মোট 7টি গুরুত্বপূর্ণ সভ্যতা রয়েছে, যেমন রয়েছে পশ্চিমী সভ্যতা, যেমন রয়েছে পূর্ব ইউরোপীয় সভ্যতা, যেমন রয়েছে মুসলিম সভ্যতা, হিন্দু সভ্যতা এবং আরও অন্যান্য সভ্যতা। এছাড়াও তিনি আরও কিছু সভ্যতা, প্রায় 14টি সভ্যতার কথা বলেছেন, অর্থাৎ 7 এবং 14 মোট 21টি সভ্যতার কথা বলেছেন, যে সভ্যতাগুলির জন্ম, মৃত্যু, বিকাশ ইত্যাদি বিষয় নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেছেন যে একটি সভ্যতা হচ্ছে তার পূর্ববর্তী সভ্যতার সন্তান, অর্থাৎ একটি সভ্যতা ধ্বংস হয়ে সেই সভ্যতা থেকে আরেকটি নতুন সভ্যতার জন্ম নেয়। আর্নল্ড টয়েনবি বলছেন যে সভ্যতা কখনোই স্বয়ং সম্পূর্ণ নয়। তা যেহেতু কোনো সভ্যতা স্বয়ং সম্পূর্ণ নয়, তাই সেই সভ্যতা একটা সময় পরে গিয়ে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয় এবং সেই জায়গায় আরও বেশি আধুনিক, আরও বেশি স্বয়ং সম্পূর্ণ এক নতুন সভ্যতার জন্ম দেয়। তাই একটি সভ্যতা তার আগের বা পূর্ববর্তী সভ্যতারই উত্তরসূরি বা পূর্ববর্তী সভ্যতার সন্তান। এইভাবে তিনি বিশ্বের বিভিন্ন সভ্যতা, মায়া সভ্যতা, ইনকা সভ্যতা, ইজিপশীয় মানে মিশরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, এগুলোর ব্যাখ্যা করেছেন। তিনি সুদূর প্রাচ্যের একটি সভ্যতার কথা বলেছেন, আবার সুদূর প্রাচ্যকে 2 ভাগে ভাগ করেছেন, চীন জাপান সভ্যতা আর কোরীয় সমাজ বা কোরীয় সভ্যতা। এইভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তের সভ্যতাগুলির কিভাবে জন্ম হয়েছে, তার পিছনে প্রেক্ষাপটটা কী ছিল, তার আগে সেই জায়গায় কোন সভ্যতা ছিল, সেই সভ্যতা ধ্বংস হয়ে সেই জায়গায় কিভাবে বর্তমান সভ্যতাটি গড়ে উঠল, এবং এই বর্তমান সভ্যতার স্বয়ং সম্পূর্ণতার দিকটি কোথায় কোথায় খামতি রয়েছে, যে খামতির কারণে এই বর্তমান সভ্যতাটিও একটা সময় ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এবং সেই জায়গায় ভবিষ্যতে গড়ে উঠবে আরও বেশি নতুন সভ্যতা। এই কারণে এই সভ্যতার ইতিহাস, অর্থাৎ
সিভিলাইজেশন, হ্যাঁ, স্টাডি অফ সিভিলাইজেশন বা সিভিলাইজেশন অন ট্রায়াল, এই সমস্ত বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন তার এই গবেষণাপত্রে। খুব দার্শনিক মতবাদে বা তত্ত্বে সমৃদ্ধ তার এই গবেষণাধর্মী গ্রন্থগুলো। তো এর উপরে যে বড় প্রশ্নের যে অ্যান্সার রয়েছে সেটি আমি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। আর্নল্ড টয়েনবি এ স্টাডি ইন দ্য হিস্ট্রি অফ সিভিলাইজেশন, কিভাবে আর্নল্ড টয়েনবি সভ্যতার ইতিহাস গবেষণা করেছেন বা ব্যাখ্যা করেছেন। মহান ইংরেজ ঐতিহাসিকদের মধ্যে একটি সবিশেষ উল্লেখযোগ্য নাম হলো আর্নল্ড জোসেফ টয়েনবি, 1899 থেকে 1975। টয়েনবি 1899 সালে জন্মগ্রহণ করেন। অক্সফোর্ডের বেলিওল কলেজ ও উইনচেস্টারে তিনি শিক্ষালাভ করেন। এরপর তিনি 1 বছর ব্রিটিশ প্রত্নতত্ত্ব বিভাগে অধ্যয়ন করেন। 1912 থেকে 15 পর্যন্ত বেলিওল কলেজে শিক্ষাদান করেন। 1919 থেকে 24 পর্যন্ত লন্ডন বিশ্ববিদ্যালয়ে কিংস কলেজে অধ্যাপক থাকেন। 1925 থেকে 55 পর্যন্ত তিনি বৈদেশিক দপ্তরের গবেষণা বিভাগের ডাইরেক্টর পদে আসীন থাকেন। 1919 এবং 1946-এ ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্য রূপে প্যারির শান্তি সম্মেলনে যোগদান করেন। টয়েনবির প্রধান ইতিহাস গ্রন্থ হল দ্বাদশ খণ্ডে রচিত স্টাডি অফ হিস্ট্রি 1934 থেকে 54। এছাড়া তার অন্যান্য গ্রন্থগুলি হল এক গ্রিক হিস্টোরিক্যাল থট 1929, সিভিলাইজেশন অন ট্রায়াল 1948, দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়েস্ট 1956, হেলেনিজম দ্য হিস্ট্রি অফ সিভিলাইজেশন 1959। এরপর দেখো প্যারা করে, টয়েনবির এ স্টাডি অফ হিস্ট্রি হলো মুখ্যত মানব সভ্যতার তুলনামূলক ইতিহাস। এই বিশাল গ্রন্থটিতে তিনি মানব সভ্যতার ধারাবাহিক ইতিহাস আলোচনা করেননি, কিংবা সমাজ জীবনে বাহ্যিক ঘটনা অথবা মানুষের কীর্তি কাহিনী তার আলোচ্য হয়ে ওঠেনি। গ্রন্থটিতে তিনি মানব সমাজ ও সভ্যতা সমূহের তুলনামূলক আলোচনার মাধ্যমে কয়েকটি সাধারণ সিদ্ধান্তে এসেছেন। টয়েনবি লিখেছেন, কোনো দেশ কিংবা জাতি স্বয়ংসম্পূর্ণ নয়। একটি বৃহত্তর সভ্য সমাজের মধ্যে প্রতিটি জাতির স্থান রয়েছে। প্রতিটি সভ্য সমাজের এক একটি বিশেষ সত্তা আছে এবং সভ্য সমাজগুলি পরস্পর থেকে স্বতন্ত্র এবং তারা পৃথক পৃথকভাবে বোধগম্য। তবে প্রতিটি সমাজ ও সভ্যতার অন্তর্ভুক্ত ভিন্ন ভিন্ন দেশগুলি একে অপরের সাথে গভীর বন্ধনে আবদ্ধ এবং নিবিড় সম্পর্কযুক্ত। প্যারা করে দেখো, টয়েনবির মতে আজকের দিনে যারা জগতে মানে সমগ্র জগতে 5টি সভ্য সমাজের অস্তিত্ব চোখে পড়ে। এগুলি হলো পাশ্চাত্য জগৎ, পূর্ব ইউরোপীয় সনাতনী খ্রিস্টীয় সমাজ, মুসলিম জাতিগুলি, হিন্দু সভ্যতা ও সুদূর প্রাচ্য। খ্রিস্টান সমাজের আবার 2টি অংশ, দক্ষিণ পূর্ব ইউরোপ ও রুশ অঞ্চল। দূর প্রাচ্যেরও 2টি ভাগ, চীন ও জাপান আর কোরিয়ার সমাজ। টয়েনবি আজকের দিনের 7টি সমাজ ছাড়া আরও 14টি বড় সভ্য সমাজের সন্ধান পেয়েছেন। মোট এই 21টি 7+14 সমাজের উদ্ভব, বিকাশ, বার্ধক্য, অবলুপ্তি সংক্রান্ত সাধারণ সত্য নির্ধারণ তার লক্ষ্য। প্যারা করে দেখো, টয়েনবির মতবাদে 21টি সভ্য সমাজ এবং তাদের পারস্পরিক সম্বন্ধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 21টির মধ্যে 6টি স্বয়ংভূ সমাজ হলো মিশরীয়, দক্ষিণ আমেরিকার আন্ডিয়ান, প্রাচীন চৈনিক, ইজিও দ্বীপ, মালার মেনোয়ান, সুমেরীয় এবং মধ্য আমেরিকার মায়া সভ্যতা। টয়েনবি কথিত 21টি বড় সভ্যতা ছাড়া আরও কয়েকটি সভ্য সমাজের উপকরণ আবিষ্কৃত হয়েছে, কিন্তু ওই সমাজগুলি হলো ব্যর্থ ও জীব মৃত সমাজ। যেমন সুদূর পশ্চিমের কেল্টিক খ্রিস্টান সভ্যতা, নেস্টারিয়া খ্রিস্টান সমাজ, প্রশান্ত মহাসাগরে পলিসেনীয় সভ্যতা বা পলিনেশীয় সভ্যতা ইত্যাদি। প্যারা করে দেখো, এক সমাজ অন্য সমাজের সন্তান কথাটির অর্থ কী? এখানে হেলেনিক সভ্যতার থেকে পাশ্চাত্য জগতের উৎপত্তির ইতিহাস বিশ্লেষণ প্রসঙ্গে টয়েনবি একটা সাধারণ নিয়ম প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। এতে তাকে খানিকটা কল্পনার আশ্রয় নিতে হয়েছে এবং তা সত্ত্বেও মানতে হয়েছে যে তার সূত্র সর্বত্র খাটে না, কিন্তু তিনি মনে করেন এর কারণ ঐতিহাসিক মাল মশলার অভাব। টয়েনবি সাধারণ সূত্রটি হলো, সমাজ জীবনের আত্মবিকাশ যখন থেমে যায় তখন আসে একটা অন্তর্দ্বন্দ্বের যুগ, টাইমস অফ ট্রাভেল। এরপর বা তারপর মুষ্টিমেয় শাসক সম্প্রদায় সমাজে শান্তি প্রতিষ্ঠার্থে গড়ে তোলে এক সর্বব্যাপী সার্বভৌম সাম্রাজ্য। এর প্রতিবাদে প্রতিরোধ আসে 2 দিক থেকে। একদিকে সমাজের সীমান্তস্থিত বর্বরেরা আক্রমণ চালায় এবং অন্যদিকে পদানত নিম্ন শ্রেণীরা আভ্যন্তরীণ ক্ষেত্রে শাসক গোষ্ঠীর
সাংস্কৃতিক মোহ কাটিয়ে এক নতুন ধর্মের আশ্রয়ে নবজীবন লাভ করে। তারপর সাম্রাজ্য ভেঙে একটা অরাজকতার যুগ আসে। ক্রমে সেই নতুন সার্বভৌম ধর্মের আওতায় গড়ে ওঠে নতুন সমাজ, যাকে পুরাতন সভ্যতার সন্তান বলা চলে। সভ্যতার উৎস টয়েনবি খুঁজেছেন পারিপার্শ্বিক অবস্থার সাথে মানুষের সংঘাতের মধ্যে। এখানে পারিপার্শ্বিক অবস্থা শুধু প্রকৃতি নয়, তার মধ্যে আসে অন্য মানুষ এবং সকল ধরনের সমস্যা। বিভিন্ন লোক সমষ্টির জীবনে বারে বারে সমস্যার উদ্ভব হয়। আকস্মিক পরীক্ষা এসে পড়ে। সমস্যার সামনে লোকে কেমন আচরণ করবে সে কথা পরীক্ষার আগে কেউ বলতে পারে না। কখনো কখনো বিপদ সগৌরবে উত্তীর্ণ হয়ে লোক সমাজ নিজের শক্তির বৃদ্ধি ঘটায়, কখনো বা বিপদের সামনে মাথা নত করে। সমস্যার আগমন ও সমস্যার সমাধানের নাম টয়েনবি দিয়েছেন চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স। এই সমস্যা সমাধানের দ্বন্দ্ব ইতিহাসের মূল ছন্দ। সভ্যতার উদ্ভব তাই পারিপার্শ্বিক অবস্থার বিপর্যয় ও মানুষের শক্তির সদ্ব্যবহারের মিলিত ফল। সভ্যতার, এখান থেকে প্যারা, সভ্যতার উদ্ভবের পর তার বিকাশের পর্যায় শুরু হয়। টয়েনবির মতে সভ্যতার বিকাশ তথা অগ্রগতির লক্ষণ হলো বাস্তব জগতের বাধা অতিক্রম করে ক্রমশ ভাবজগতের সমস্যা উত্তীর্ণ হওয়ার শক্তি অর্জন। কিন্তু আজ পর্যন্ত সকল সভ্যতার ইতিহাসে কিছুদিন পরেই আত্মবিকাশ বাধাপ্রাপ্ত হয়েছে, বৃদ্ধির শেষ এসেছে, তখন দেখা দেয় বার্ধক্য ও স্থবিরতা। টয়েনবি এর নাম দিয়েছেন ব্রেকডাউন, অর্থাৎ আত্মবিকাশ রুদ্ধ হয়ে যাওয়া মাত্র। যেমন হেলেনিক সমাজে ব্রেকডাউন আসে পেলোপনেসীয় যুগে, হেলেনিক সমাজ শেষ হয়ে যাওয়ার 800 বছর আগে। প্যারা করে টয়েনবি সভ্যতার বিকাশ বা বৃদ্ধির পথকে উইথড্রল অ্যান্ড রিটার্ন বা প্রত্যাহরণ বা প্রত্যাবর্তন বলে বর্ণনা করেছেন। তার মতে একটি সভ্যতার বিকাশ বা অগ্রগতি সরল রেখায় অগ্রসর হয় না, নানা রকম মোচড় এবং বাঁকের মধ্য দিয়ে তাকে এগিয়ে যেতে হয়। সভ্যতার গতিপথ হলো সর্পিল, প্রাকৃতিক নিয়মের অনেক বিরোধিতা ও বৈপরীত্য তাকে অতিক্রম করতে হয়। একটি সমাজকে পর্যায়ক্রমে অনমনীয়তায় এবং সন্তোষ বিধান, রাজ্য জয় এবং সাম্রাজ্য দৃঢ়করণ এবং কোমলতা ও কঠোরতার নীতি গ্রহণ করতে হয়। প্রত্যেক সমাজকেই প্রত্যেকবার পর্যায়ক্রমে পূর্বের গৃহীত নীতির ঠিক বিপরীত নীতি গ্রহণ করতে হয়। প্যারা করে টয়েনবির মতে সভ্যতার বিকাশ রুদ্ধ হয়ে যায় যখন আত্মবিকাশের শক্তি আর ক্রমান্বয়ে পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না। অগ্রগতি সর্বদা মুষ্টিমেয় সংকল্পের কাজ, সৃজনী শক্তি তাদেরই আয়ত্তে থাকে। অনির্দিষ্ট কিছুকাল পর্যন্ত সমাজের সাধারণ লোক সৃষ্টিকর্তা সংকল্পের অনুসরণ করে, যা সাধারণত অনুকরণ প্রবৃত্তি। কিছুদিন পর নেতারা যান্ত্রিকতায় আচ্ছন্ন হয়ে পড়ে, তখন সৃষ্টির কাজে আসে ভাটা কিংবা সংখ্যাধিক অনুচরদের উপর নেমে আসে জোর করে মানিয়ে নেবার জুলুম। ফলে সংখ্যাধিক্য অনুচরেরা প্রলেতারিয়েতে পরিণত হয় এবং সভ্যতা আর তাদের নিজস্ব সম্পদ মনে করে না। তখন তারা প্রতিরোধ ও বিদ্রোহের স্বপ্ন দেখে। এক কথায় সমাজ জরাগ্রস্ত অবস্থায় এসে পড়ে। প্যারা করে দেখো, টয়েনবি সভ্যতার পতন সম্পর্কে বলেন, সভ্যতা বিকাশের ভিত্তি বা বৃদ্ধির যুগের সাথে পতনের যুগের মূল পার্থক্য এই যে বৃদ্ধির যুগে সমাজে সমস্যার এবং তার সমাধানের বিষয়টি সতত পরিবর্তনশীল, কিন্তু পতনের কালে সমাধান বা রেসপন্স নিয়ত পরিবর্তনশীল হলেও সমস্যার সমাধান এবং দূরীকরণ কখনো সম্ভব হয় না। তার মতে সভ্যতা আত্মহননের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে কখনো হত্যা করা যায় না। টয়েনবি একটি সভ্যতার পতনের যুগকে 3টি ভাগে ভাগ করেছেন। ক, নেতৃত্বের সৃজনী শক্তির ব্যর্থতা। খ, সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ সমাজের সভ্যতাকে আর নিজস্ব সম্পদ বলে ভাবে না এবং সমস্যার সমাধানের ব্যর্থতাকে বিধিলিপি বা অন্যায়ের প্রতিশোধ বলে ভাবতে শুরু করে। গ, পরিশেষে সামগ্রিকভাবে সমাজের ঐক্য বিনষ্ট হয়। বিনাশের পর্যায়কে টয়েনবি 3টি পর্যায়ে ভাগ করেছেন। 1, সভ্যতার স্থবিরতা বা ব্রেকডাউন। 2, সভ্যতার বিভিন্ন খণ্ডে বিভাজন বা অনৈক্য। 3, বিনাশ বা ধ্বংসপ্রাপ্তে। আধুনিক ঐতিহাসিক ও সমালোচকগণ টয়েনবির সভ্যতার ইতিহাস সংক্রান্ত তত্ত্বকে তার সূত্রাবলীর মধ্যে নানারূপ অসঙ্গতি লক্ষ্য করেছেন। ক, টয়েনবির ইতিহাস রচনার প্রক্রিয়ায় কতগুলি আধ্যাত্মিক শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার উল্লেখ করেছেন, যেমন আত্মনির্ধারণ সেলফ ডিটারমিনেশন, আত্ম অভিব্যক্তি সেলফ আর্টিকুলেশন প্রভৃতি। বস্তুতপক্ষে তার ইতিহাসে ব্যাখ্যা অনেকটাই ধর্মভাবাপন্ন।
খ টয়েনবি সভ্যতার উৎপত্তি এবং অগ্রগমন সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন তার নিমিত্তবাদ বা নিয়তিবাদের প্রতিফলন মাত্র। চ্যালেঞ্জ ও রেসপন্স এর স্থূল অর্থ এই দাঁড়ায় যে ইতিহাসে নিয়তিবাদ ছাড়া সব ব্যাখ্যাই অচল। গ টয়েনবি লিখেছেন বিশ্ব প্রকৃতিতে একটি ছন্দবদ্ধ তরঙ্গ প্রবাহ রয়েছে এবং প্রতিটি সভ্যতা এক একটি তরঙ্গ শীর্ষের বহিঃপ্রকাশ। সভ্যতা সংক্রান্ত টয়েনবির এই দৃষ্টিভঙ্গি পুরোপুরি এক অতীন্দ্রিয়বাদী দৃষ্টিভঙ্গি এবং তা কোনো মতেই বাস্তববাদী ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গি নয়। ঘ মানুষের জন্ম বিকাশ ও মৃত্যুর মতো সভ্যতারও জন্ম বিকাশ ও মৃত্যু রয়েছে। টয়েনবির এই অভিমত গ্রহণযোগ্য নয়। অপরপক্ষে এই মতবাদ হলো পুরোপুরি নৈরাশ্যবাদ এবং এই মতবাদে স্টাডি অফ হিস্ট্রি শেষের খণ্ডগুলিতে ব্যক্ত আশাবাদের সাথে একান্ত সামঞ্জস্যহীন। এরপরে দেখা রয়েছে টয়েনবি চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স তত্ত্ব মৌলিক হলেও কোনো অতীত সভ্যতা বিশ্লেষণের ক্ষেত্রে তা সহায়ক নয়। পিটার গেইল লিখেছেন টয়েনবির নির্বাচিত 21টি সভ্যতার বিবরণী শুধুমাত্র এক একটি ব্যতিক্রমী অধ্যায় এবং তার মতবাদ চমকপ্রদ হলেও বৈচিত্র্যপূর্ণ মানব ইতিহাস ব্যাখ্যার পক্ষে তা কোনো মতেই যুক্তিযুক্ত নয়। সভ্যতার ইতিহাসকে ছকে বেঁধে টয়েনবি বিবিধ সমস্যার সৃষ্টি করেছেন। তার তত্ত্ব অনুসারে সার্বভৌম সাম্রাজ্যের পূর্বে টাইমস অফ ট্রাভেল আসবে এবং সেখান থেকে ব্রেকডাউন শুরু হবে। সেরূপ হলে হেলেনীয় সভ্যতার শেষ 800 বছর ও সিরীয় সভ্যতার প্রায় সবটাই হবে বার্ধক্যের যুগ। আবার চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্সের তত্ত্বের সাথে হিস্টোরিক্যাল আনসার্টেনলি এসে যাওয়া ইতিহাস সংক্রান্ত যে কোনো ব্যাখ্যায় অচল হয়ে পড়বে। পরে দেখো বর্গীজ মার্ক্সবাদী সমালোচকদের মতে টয়েনবি পুঁজিবাদী সমাজ ও সভ্যতার প্রবক্তা। সমাজের অর্থনৈতিক শোষণ ও শ্রেণী সংগ্রাম, সমাজ বিবর্তন ও সমাজে প্রোলেতারিয়েতদের অবস্থান সম্পর্কে টয়েনবি আদৌ সচেতন হননি, কেননা তার মতে ইতিহাসের ঘটনায় ঈশ্বরের ইচ্ছার বহিঃপ্রকাশ। তাছাড়া টয়েনবির চিন্তায় অর্থনৈতিক ভিত্তিটি গুরুত্ব পায়নি। দেখো এখানে এই যে ক খ গ ঘ করে সমালোচনা করা হয়েছে টয়েনবির মতাদর্শের। তোমরা যারা এই প্রশ্নের উত্তরটি 10 নম্বরে লিখবে তোমরা এই সমালোচনার অংশটা নাও লিখতে পারো। এরপরে দেখো রয়েছে শেষ প্যারা। পরিশেষে উল্লেখ্য সমালোচকদের দৃষ্টিতে ভেসে ওঠা বিবিধ অসঙ্গতি সত্ত্বেও একথা অনস্বীকার্য তিনি এক বহু বিস্তৃত বিশিষ্ট ঐতিহাসিক। তার সার্থকতা তার মতবাদে নেই। পাঠককে ইতিহাসের বিচিত্র রাজ্য সম্পর্কে কৌতূহলী করে তোলায় তার প্রকৃত সাফল্য। তো এই ছিল আর্নল্ড টয়েনবি কীভাবে সভ্যতার ক্রমবিকাশের ইতিহাস পর্যালোচনা করেছেন, তার সেই দার্শনিক তত্ত্ব। 10 বা নেতাজি ওপেনের ক্ষেত্রে 18 নম্বরের প্রশ্ন উত্তর এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।